আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে দেশটির সব মহলে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। নানা ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কেউ প্রশ্ন রাখছেন, বাংলাদেশে কি সত্যি ফিরছেন শেখ হাসিনা? যদি ফেরেন তাহলে কি বিমানবন্দরেই গ্রেপ্তার হবেন? তার চেয়ে বড় প্রশ্ন, সরকার কি চায় তিনি দেশে ফিরুক, বা শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি কি সরকার দিবে, নাকি 1-11-এর তত্ত্বাবধায়ক সরকারের মতো শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিবে বিএনপি সরকার? অবশ্য সময়সীমা উল্লেখ করে দেশে ফেরার ঘোষণা দেয় বিএনপি সরকারকে বিষয়টি নিয়ে কঠোর হতেও দেখা যাচ্ছে। একসময় রাজনৈতিক নেতার বক্তব্য গণমাধ্যমে প্রচার করতে না দেওয়ার কড়া সমালোচক বিএনপি এখন শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক হতে বলছে। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, শেখ হাসিনা দেশে ফেরার জন্য সেপ্টেম্বরের মধ্যে ট্রাভেল পাসের আবেদন করতে পারেন। শেখ হাসিনার সাথে চলতি মাসে দেখা করেছেন এমন একজন নেতা দাবি করেছেন, আগামী কয়েক মাসের মধ্যে পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে 4টি কাজ শেষ করতে চায় দলটি। অন্যদিকে সরকারি সূত্রগুলো বলছে, শেখ হাসিনা যদি দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করেন তাহলে সরকারের উভয় সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ অনুমতি না দিলে সেটি ভয়াবহভাবে সরকারের বিপক্ষে যাবে। আবার অনুমতি দিলে 1-11-এর মতো আওয়ামী লীগ যেভাবে শোডাউন করবে, তাতে দলটি পুরোদমে দেশের রাজনীতিতে অবস্থান ফিরে পাবে। উপরন্তু শেখ হাসিনাকে আসতে না দিলে কূটনৈতিক মহলে চাপ অনেক বেড়ে যেতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শেখ হাসিনার ফেরা নিয়ে রয়টার্সে খবর প্রকাশের পর বিবিসি বাংলা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতিক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটির শিরোনাম হলো, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে যা বলছে বিএনপি, জামাত ও এনসিপি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে বলেছেন, শেখ হাসিনার অপরাধের ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে। জনাব রিজভী বলেছেন, শেখ হাসিনা বা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারা দেশে ফিরবেন কি ফিরবেন না, বা তারা কি করবেন সেটা তাদের বিষয়, তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। অন্যদিকে শেখ হাসিনা দেশে ফেরার যে কথা বলছেন, এর পেছনে অন্তর্নিহিত কোনো রহস্য বা ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন জামাত ইসলামের নেতারা। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিবিসি বাংলাকে বলেছেন, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সরকারের কোনো অংশ পরিকল্পিতভাবে কাজ করে থাকতে পারে। এসব রাজনৈতিক প্রতিক্রিয়া ছাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে শেখ হাসিনা ফিরতে পারবেন কিনা, বা তাকে আদৌ সরকার ফিরতে দিবে কি, সেটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কারণ আইন বিশেষজ্ঞদের মতে দেশে ফিরতে শেখ হাসিনার প্রথম বাধা হতে পারে তার ভ্রমণ নথি। তিনি যখন দেশ ছেড়ে গিয়েছিলেন তখন তার কাছে কূটনৈতিক বা লাল পাসপোর্ট ছিল, কিন্তু 24 আগস্টে খুব দ্রুত অন্তর্বর্তী সরকার সেটি বাতিল করে। এই অবস্থায় বাংলাদেশে ফিরতে হলে তার ট্রাভেল পাস বা বিশেষ ভ্রমণ অনুমতির প্রয়োজন হতে পারে। আর সেই ট্রাভেল পাস দেওয়ার ক্ষমতা বাংলাদেশ সরকারের হাতে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ট্রাভেল পাস বা ভ্রমণের অনুমতির জন্য আবেদন করবেন। সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবরের শুরুতে তিনি এই আবেদন করতে পারেন। বাংলাদেশ সরকার নিয়ম অনুযায়ী কোনো নাগরিকের পাসপোর্ট না থাকলে বা মেয়াদ শেষ হয়ে গেলে জরুরি ভিত্তিতে দেশে ফেরার জন্য যে ট্রাভেল পাস দেওয়া হয়, সেটির মেয়াদ সাধারণত 3 মাস বা 90 দিন থাকে। ফলে অক্টোবরের শুরুর দিকে ট্রাভেল পাস পেলে তিনি ডিসেম্বরের মধ্যে দেশে আসতে পারবেন। বিশ্লেষকরা মনে করেন, এই ট্রাভেল পাসের আবেদনের মধ্য দিয়ে শুরু হবে শেখ হাসিনার দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া। শেখ হাসিনা যদি দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেন, সেটি আন্তর্জাতিক মিডিয়াগুলোতে বড় করে প্রচার পাবে। বাংলাদেশে প্রথমে ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বর্তমানে বিএনপি সরকারের শীর্ষ মহল থেকে বারবার বলা হচ্ছে, তারা শেখ হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিকভাবে ভারত সরকারের কাছে আবেদন করেছে। কিন্তু গত 2 বছরে এই আবেদনের কোনো ইতিবাচক ফলাফল দেখা যায়নি। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা যদি নিজে ফেরার জন্য ট্রাভেল পাস চেয়ে আবেদন করেন, তখন সরকার পড়ে যাবে
উভয় সংকটে। প্রথম সংকটটি হলো, যাকে সরকার ফেরত আনার জন্য চেষ্টা করছে বলে প্রচার করছে, তিনি যখন নিজেই ফেরার জন্য আবেদন করেন, তখন যদি তাকে ফেরার অনুমতি দেয়া না হয়, তাহলে সরকারের মনোভাব নিয়ে জনমনে বিরাট প্রশ্ন দেখা দেবে। একেবারে একই রকম না হলেও খানিকটা মিল আছে এমন একটা পরিস্থিতিতে 1-11 সময় তখনকার অন্তর্বর্তী সরকার পড়েছিল। 1-11 তত্ত্বাবধায়ক সরকার 2007 সালের 18 এপ্রিল শেখ হাসিনার দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তখন শেখ হাসিনা দেশে ফিরলে সরকার বেকায়দায় পড়তো এমন ধারণা থেকে তার আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তখন বিষয়টি ব্যাপকভাবে আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার পেয়েছিল। এমনকি শেখ হাসিনার দেশে আসা ঠেকানোর জন্য তখন তড়িঘড়ি করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা হুলিয়া জারি করেছিল তখনকার অন্তর্বর্তী সরকার। দেশে ফিরে গ্রেপ্তার হবেন এমন নিশ্চিত তথ্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত সফর ও চিকিৎসা শেষে 2007 সালের 22 এপ্রিল শেখ হাসিনার ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডন হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু সরকারি নিষেধাজ্ঞার কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বোর্ডিং পাস দেওয়া হয়নি এবং তিনি সেখানে আটকে পড়েন। তখনকার ডেইলি স্টার প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞার কারণে ব্রিটিশ এয়ারওয়েজ শেখ হাসিনাকে বিমানে চড়তে দেয়নি। বিষয়টি তখন আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হলে দেশে ও দেশের বাইরে ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। পরদিনই শেখ হাসিনার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা তুলে নিতে বাধ্য হয়েছিল। শেষ পর্যন্ত দেশি বিদেশি ব্যাপক চাপের মুখে তখনকার তত্ত্বাবধায়ক সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় এবং সব বাধা উপেক্ষা করে 2007 সালের 7 মে শেখ হাসিনা দেশে ফিরে আসেন। সেদিন বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে ধানমন্ডির সুধা সদন পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যাপক শোডাউন করেছিল। বিশ্লেষকরা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা যদি ট্রাভেল পাসের জন্য আবেদন করেন, সেটি সহজেই প্রকাশ পাবে। তখন সরকার যদি সে অনুমতি না দেয়, তাহলে দেশে ও দেশের বাইরে ব্যাপক সমালোচনা ও চাপের মুখে পড়বে বিএনপি সরকার। বিপরীতে শেখ হাসিনাকে ফিরতে দিলে তার পরবর্তী পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অতীতে যেমন আওয়ামী লীগের ব্যাপক শোডাউন হয়েছিল, তার চেয়ে বড় শোডাউন হতে পারে এমন আশঙ্কা আছে খোদ সরকারের মধ্যে। আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা বলছেন, শেখ হাসিনা নিজেই গত 2 বছর ধরে দল গোছানোর কাজ করেছেন। তিনি 125টি অনলাইন সভা করেছেন, সহযোগী সংগঠনগুলোর কমিটি দিয়েছেন, কয়েকদিন আগে আওয়ামী লীগের মহানগর কমিটিগুলো দেওয়ার কাজ শুরু করেছেন। আগামী 2 মাসের মধ্যে সবগুলো কমিটি গঠনের কাজ শেষ হয়ে যাবে। শেখ হাসিনার নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও এবং ব্যাপক পুলিশি ধরপাকড়ের মধ্যেও আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার আগে থেকেই দলটি বড় রকমের শোডাউনে নামতে চায়। আওয়ামী লীগের একটি সূত্রের দাবি, শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করতে পারে দলটি। সেটি হলে সরকার আশঙ্কা হলো আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে যেতে পারে। ফলে একদিকে শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি না দিলেও সরকারের জন্য সমস্যা, আবার অনুমতি দিলে তার চেয়ে বেশি সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। শেখ হাসিনার সাথে কয়েকদিন আগে সাক্ষাৎ করে এসেছেন এমন কয়েকজন নেতা বলেছেন, শেখ হাসিনা ফেরার আগে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের সাথে ব্যাপকভাবে যোগাযোগ করার পরিকল্পনা আছে। ইতিমধ্যে সে কাজ শুরু হয়েছে। জাতিসংঘকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হতে পারে। এরই মধ্যে আওয়ামী লীগের 6 সাবেক সংসদ সদস্যের আপিল আইপিওতে পেন্ডিং আছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিষয়টি শুরু হয়ে যেতে পারে। তার আগে পুরো দলকে ঢেলে সাজিয়ে প্রস্তুত করা হবে। সরকার একটি সূত্র বলছে, শেখ হাসিনা এর আগে যখন বলেছিলেন তিনি দেশে ফিরবেন, তখন বিষয়টি সরকারের জন্য সমস্যা ছিল না। কিন্তু দেশে ফেরার ব্যাপারে সময়সীমা ঘোষণার পর থেকে সরকারের চিন্তা বাড়িয়েছে। কারণ শেখ হাসিনা দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করলে তখন সরকারের হাতে থাকা দুটো অপশনের যে কোনো একটি বেছে নিতে হবে। সে কারণে সরকারের শীর্ষ ব্যক্তিরা তাদের আগে যেসব নীতি কথা বলতেন, সেগুলো থেকে এখন তাদের সরে আসতে হচ্ছে। অধ্যাপক ইউনূসের আমলে 2024 সালের 4 ডিসেম্বর গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তখন বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।
এই সমালোচনা বর্তমান বিএনপি সরকারের শীর্ষ ব্যক্তিরাও করেছিলেন। অথচ এখন বিএনপি সরকার সেই পুরাতন পথে ফিরে গিয়ে গণমাধ্যমকে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ আমলে আদালত যখন তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল, তখন বিএনপি এর বিরুদ্ধে সোচ্চার ছিল। কয়েকটি পত্রিকার সম্পাদকের সাথে কথা বলে জানা গেছে, অনলাইন ভার্সনে রয়টার্সের খবরটি প্রকাশ করলেও সরকারের আপত্তির কারণে প্রিন্ট ভার্সনে তারা ছাপাতে পারেনি। বাংলাদেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের সম্পাদক বলেছেন, আদালত বলেছে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচার না করতে, কিন্তু শেখ হাসিনা রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে উল্টো আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণের কথাই তিনি বলেছেন। শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন তার দলের প্রায় সব নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে আছেন, তাই তিনি বলেছেন এবার তিনি দেশে ফিরছেন, একদিন তোমরাও সবাই এসো, সবাই একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করব। বিএনপির দুজন প্রথম সারির নেতা বলেছেন, শেখ হাসিনার গত কয়েকটি সাক্ষাৎকারে কোনো উস্কানিমূলক বা সহিংস কোনো বক্তব্য বা বার্তা খুঁজে পাওয়া যায়নি, সেটি হলে আদালতের শরণাপন্ন হওয়া যেত। তারা বলছেন শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণের কথা বলেছেন, যার অর্থ হলো তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই বার্তা দিয়েছেন। সাথে এটাও বলেছেন তিনি জনগণের কাছে প্রমাণ করে দিতে চান এই আদালত ও বিচার ব্যবস্থা কতটা প্রহসনের। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিচার ব্যবস্থায় বিশ্বাস আছে জানিয়ে শেখ হাসিনা বলেছেন, বিচার প্রক্রিয়া শুরু হলে মানুষ বুঝতে পারবে আদালতটি কতটা প্রহসনের। আপনি সেটাই প্রমাণ করতে চান। বিশেষজ্ঞরা মনে করেন শেখ হাসিনার এই বার্তাটি বেশ ইঙ্গিতপূর্ণ, তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো সহিংসতার বার্তা দেননি। বাংলাদেশের রাজনীতিতে সাধারণ স্লোগান হলো জেলের তালা ভাঙবো, নেতাকে মুক্ত করব। সেখানে শেখ হাসিনা বলেছেন তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। আওয়ামী লীগের দুজন সিনিয়র নেতা দাবি করেছেন গত 2 বছরে গোপালগঞ্জ ও তুরাগে নিরীহ আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের মেরে ফেলার পরও দলটি কোনো সহিংস কর্মসূচিতে যায়নি। তারা বলছেন শেখ হাসিনার পক্ষ থেকে সহিংস কর্মকাণ্ড না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার আদালতে আত্মসমর্পণের বার্তাটি শুধু তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে নয়, বরং আন্তর্জাতিক মহলেও এই বক্তব্যের একটি প্রভাব থাকবে। কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোকে গত 2 বছরে সহিংস তৎপরতা চালাতে দেখা যায়নি। বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির মতো জনভিত্তি থাকা দলগুলো অতীতে বহু আন্দোলনে সহিংস হতে দেখা গিয়েছিল। সেখানে বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা উস্কানিমূলক কোনো বক্তব্য না দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মধ্যে তার বিরুদ্ধে দেয়া রায়কে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কথা জানিয়েছেন। এখন তিনি যদি ঘোষিত সময়ের মধ্যে দেশে ফেরার উদ্যোগ নেন এবং তখন সরকার যদি তার দেশে ফেরা আটকে দেয়, তাহলে তখন পরিস্থিতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে চলে যেতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক মহলে যেসব দেশ ও দাতা গোষ্ঠী গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকারের নীতিতে চলে, তারা বর্তমান বিএনপি সরকারের কাছে কৈফিয়ত বা ব্যাখ্যা চাইতে পারে। আবার আওয়ামী লীগ তার পরিকল্পনা অনুযায়ী যদি শেখ হাসিনাকে আসতে না দেওয়ার কারণে বড় ধরনের শোডাউন করে, সেটিও শুধু দেশে নয়, আন্তর্জাতিক মহলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরে পাওয়ার একটা বড় নজির হয়ে দেখা দেবে। ওই পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় রকমের ভূমিকা রাখে এমন পরাশক্তিগুলো বর্তমান সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারে। আওয়ামী লীগের একটি সূত্র বলছে, ভারতে থাকা 70 থেকে 80 জন আওয়ামী লীগ নেতার সাথে শেখ হাসিনার নিয়মিত যোগাযোগ হয়। এর বাইরে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বেশ কয়েকজন নেতা আছেন। এদের মধ্যে অল্প কয়েকজন দলের জন্য কাজ করেছেন, তবে ইউরোপ, আমেরিকা ও কানাডায় থাকা বেশিরভাগ নেতাই এখন দল থেকে বিচ্ছিন্ন। তাদেরকে দলের কর্মকাণ্ডে যোগ দিতে এবং দেশে ফেরার প্রস্তুতি নিতে বলা হয়েছে। যদি না ফেরেন তাহলে তাদেরকে দল থেকে বাদ দেওয়ারও পরিকল্পনা আছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র নেতারা। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি। দুটো শব্দ, প্রত্যাবর্তন, প্রত্যার্পণ। বাংলায় দুটো দেখতে প্রায় একই রকম, শুনতেও একই রকম, কিন্তু রাজনীতিতে এই দুটো শব্দের পার্থক্য আকাশ আর পাতালের। প্রত্যাবর্তন মানে একজন মানুষকে নিজের ইচ্ছায়, নিজের মর্যাদায়, নিজের পায়ে হেঁটে ফিরে আসা। প্রত্যার্পণ মানে একজনকে হাতকড়া পরিয়ে অপমান করে একটা দেশ
আরেকটা দেশের কাছে তুলে দেয়। শেখ হাসিনা চান প্রত্যাবর্তন, তারেক রহমান চায় প্রত্যার্পণ। তারেক রহমানের সঙ্গীরাও তাই চায়। আর এই দুটো শব্দের মাঝখানে এখন বাংলাদেশের পুরো রাজনীতি ঝুলে আছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ঘোষণা দিলেন ডিসেম্বরে ফিরবেন, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়েই ফিরবেন, স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন। মৃত্যুর ঝুঁকির কথাও তিনি জানেন, তবুও বলছেন যেতেই হবে। এটুকুই। এই ঘোষণার পর যা ঘটলো সেটাই আজকের গল্প। প্রথমেই দেখুন তারেক সরকার কি করলো। রয়টার্সের সাক্ষাৎকার প্রকাশ হওয়ার সাথে সাথে সচিবালয়ে ডাকা হলো সংবাদ সম্মেলন। তারেক রহমানের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বললেন, বাংলাদেশের গণমাধ্যম শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করতে পারবে না, আদালতের নিষেধাজ্ঞা আছে। যেসব মিডিয়া প্রচার করেছে তারা আদালতের নির্দেশ মানছে না। এখানে থামু একটু। শেখ হাসিনা বিদেশ থেকে একটি সাক্ষাৎকার দিলেন রয়টার্সের মতো বিশ্বের শীর্ষ সংবাদ সংস্থায়। সেটা প্রকাশ হলো, প্রচারিত হলো। শুধু রয়টার্সে নয়, বিশ্বের প্রায় 90টি জাতীয় গণমাধ্যম বা আন্তর্জাতিক গণমাধ্যম আসলে এই খবরটি প্রচার করলো। এবং বাংলাদেশ সরকারের প্রথম কাজ হলো নিজের দেশের মিডিয়াকে সেটা দেখাতে বা সেটা প্রচার করতে নিষেধ করা। এই একটি পদক্ষেপ বলে দিচ্ছে শেখ হাসিনার ঘোষণাটা কত গভীরে গিয়ে লেগেছে, আর একই সঙ্গে সরকার কতটা ভয় পেয়েছে। আর তার চেয়েও বড় কথা, বাংলাদেশের মিডিয়ার কি দুরবস্থা। সরকার নির্দেশনা দিচ্ছে, তাই মিডিয়াকে পালন করতে হবে। কিন্তু মিডিয়া বন্ধ করা কি কিছু ঠেকাতে পারে? একটি দেশে যখন ইন্টারনেট আছে, সোশ্যাল মিডিয়া আছে, ভারতীয় চ্যানেল আছে, তখন মিডিয়া নিষেধাজ্ঞার একটাই মানে, সরকার আতঙ্কিত। সরকার জানে এই খবরটা মানুষের কাছে পৌঁছলে কি হবে আর ইতিমধ্যে কি ঘটে গেছে। এবারে বিএনপির প্রতিক্রিয়ার দিকে তাকায় একটু। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছের একটি সূত্র বলছে, আমরা মোটেও চিন্তিত নেই, এটা শুধু চাপ তৈরির একটা কৌশল। পত্রিকায় পড়েছি আমি। এই বাক্যটা পড়ুন আরেকবার। একজন মানুষ বিদেশে বসে বলছেন মৃত্যুর ঝুঁকি নিয়ে দেশে ফিরবেন, আর সরকার বলছে আমরা চিন্তিত নই। তাহলে মিডিয়া বন্ধ করছেন কেন? মিডিয়া তার বক্তব্য প্রচার থামাচ্ছেন কেন? চিন্তিত না হলে সংবাদ সম্মেলন ডাকছেন কেন? চিন্তিত মানুষই এত তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখায়। নির্ভয় মানুষ বা যার কোনো ভয় নেই সেরকম মানুষ বা দল চুপ থাকে, এড়িয়ে যায়। এবার জামায়াতের দিকে তাকাই। জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম, ভুলে যাবেন না, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনার সময় তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। তারেক রহমান বা ইউনূসের আমলে তিনি ছাড়া পেয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। তিনি প্রশ্ন তুললেন এক অদ্ভুত জায়গা থেকে। বিএনপি যখন সংসদে জামায়াত নিষিদ্ধ করার দাবি তুলল, তখন জামায়াতের পাল্টা প্রশ্ন হলো, জামায়াত নিষিদ্ধ হলে সেই শূন্যস্থান কে পূরণ করবে? আওয়ামী লীগকে কি ফিরিয়ে আনতে চাইছেন? এটা সংসদে আলোচনা। এই প্রশ্নটা অসাধারণ গুরুত্বপূর্ণ, কারণ শেখ হাসিনার ডিসেম্বর ঘোষণার পটভূমিতে জামায়াত আসলে বিএনপিকেই সন্দেহ করতে শুরু করেছে। তারা ভাবছে বিএনপি কি ভেতরে ভেতরে কোনো সমঝোতার পথ খুলে রাখছে কিনা। শাসক জোটের ভেতরে এই অবিশ্বাসটুকু শেখ হাসিনার একটি সাক্ষাৎকারই তৈরি করে দিয়েছে। মজার ব্যাপার হলো, জামায়াত এত ভয় পেয়েছে যে তারা আবোল তাবোল কথা বলছে। ওদিকে এনসিপি কি বলছে? যে দলকে নিজেদের জুলাই বিপ্লবের তথাকথিত বিপ্লবের সন্তান বলে দাবি করে, তারা দেখছে ষড়যন্ত্র। বলছে এটা পরিস্থিতি অস্থির করার চেষ্টার একটা ষড়যন্ত্র। কিন্তু ষড়যন্ত্র আর রাজনৈতিক প্রত্যাবর্তনের ফারাকটা বোঝার ক্ষমতা এই শিশুদের তৈরি হওয়ার কথা নয়। সে দল রাজনীতির কোন মাঠে খেলছে এটাই প্রশ্ন। কারণ এই দলটাকে একবার বিএনপি লাথি মারছে, আরেকবার জামায়াত লাথি মারছে, ফুটবলের মতো ইধাচ্ছে ওধার, ইধাচ্ছে ওধার যাচ্ছে। আর পাকিস্তান, তুরস্ক, এইসব দেশগুলো এই দলটিকে এখন বাংলাদেশের সর্ববৃহৎ জঙ্গি প্ল্যাটফর্ম বানাতে চাইছে। এমত অবস্থায় আওয়ামী লীগ ফিরে এলে তাদের তো অসুবিধাই, তাই না? ফলে সেই অসুবিধার থেকে নাহিদ ইসলাম যেসব কথা বলছেন, আপনি শুনলেই বুঝবেন যেটা আসলে শিশুদের মতো কথাবার্তা বলছে, রাজনীতি না বোঝা বালকের মতো। এখন আসুন মূল বিষয়ে। শেখ হাসিনা ইতিমধ্যে দিল্লিতে নেতাদের ডেকে পাঠিয়েছেন। আইনি দল তৈরির কাজ চলছে।
ডিসেম্বরের প্রস্তুতি শুধু মুখের কথাই নেই, সাংগঠনিক বাস্তবতাও আছে। ভার্চুয়াল বৈঠকে 125টি সংসদীয় আসনের সঙ্গে পুনর্গঠনের কাজ করছেন দল। এই অবস্থায় তারেক সরকার চাইলে একটাই কাজ করতে পারত, একটি ট্রাভেল পারমিট ইস্যু করত, শেখ হাসিনা আসতেন, আদালতে যেতেন, বিচার হতো। কিন্তু তারেক সরকার সেটা করছে না, বরং ভারতকে বন্দি প্রত্যার্পণের আবেদন পাঠাচ্ছে। যে মানুষ রয়টার্সকে 1 ঘন্টার সাক্ষাৎকার দিচ্ছেন, যিনি দলীয় বৈঠক চালাচ্ছেন, যিনি দেশে ফেরার সময়সীমা দিচ্ছেন, তিনি কোনো অর্থে বন্দী নন, কিন্তু সরকার তাকে বন্দী হিসাবে উপস্থাপন করতে চাইছে। কারণ বন্দী অবস্থায় আনা যায় হাত কড়া পরিয়ে, অপমান করে, সেই ছবিটাই তারা চায়। কিন্তু ভারত তো সেই ছবি তুলতে দিচ্ছে না কাউকে, দেবেও না, কারণ শেখ হাসিনা তো বন্দী নন। আর ভারত তো জানে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন রাজনৈতিক নেতাকে এই পরিস্থিতিতে হস্তান্তর করলে নৈতিক, আইনি এবং কূটনৈতিক মূল্য তাকে চোকাতে হবে বহু বছর ধরে। ভারতে এর আগে তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা আশ্রয় নিয়েছেন নিরাপত্তার কারণে, মালদ্বীপের রাজনৈতিক নেতা আশ্রয় নিয়েছেন। সুতরাং ভারতের এই ইতিহাস তো নতুন নয়। তারা চাইলেই একজনকে হস্তান্তর করবে, একজনকে প্রত্যার্পণ করবে, এটা হওয়ার নয়। 2 বছর ধরে যারা বলছিলেন শেখ হাসিনা আর ফিরবেন না, তারা আজ মিডিয়া বন্ধ করছেন, সংবাদ সম্মেলন ডাকছেন, জোটের ভিতরে সন্দেহ ছড়াচ্ছেন, আর একজন আরেকজনকে দোষারোপ করছেন যে আপনার জন্য শেখ হাসিনা ফেরত আসছে, আপনাদের জন্য শেখ হাসিনা ফেরত আসছে। আর বাংলাদেশের মানুষ 2 বছরে যা দেখেছে, বিনিয়োগ পালিয়ে গেছে, আইন শৃঙ্খলা ভেঙে গেছে, সংখ্যালঘু নির্যাতন ভয়ঙ্কর ভাবে বেড়েছে, ঘরে ঘরে একটাই কথা উঠেছে, আগেই ভালো ছিলাম। এই মানুষগুলোর সামনে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা একটাই বার্তা দিচ্ছে, গল্পটা এখনো শেষ হয়ে যায়নি। সেই ডিসেম্বর শুধু শেখ হাসিনার জন্য নয়, বাংলাদেশের রাজনীতির জন্য একটি পরীক্ষার মাস হতে চলেছে। কারণ তখন বোঝা যাবে 2 বছর ধরে যে রাজনীতি তৈরি হয়েছে তার ভিত কতটা শক্ত। আর একই সঙ্গে এটাও বোঝা যাবে যে একজন নেতার অনুপস্থিতিতে যে রাজনৈতিক সমীকরণ দাঁড় করানো হয়েছিল, তার প্রত্যাবর্তনের ঘোষণাতেই কেন এত অস্বস্তি, কেন উদ্বেগ, এত নীরবতা তৈরি হচ্ছে। শেখ হাসিনা ফেরা মানেই হচ্ছে তারেক রহমানের রাজনীতি শেষ, ক্ষমতা শেষ, জামায়াতের আবারও দল নিষিদ্ধ হওয়ার সময় চলে আসবে। আর এনসিপির কথা কি বলবো, একটি মানুষও তাদের যে ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা, এটা থেকে মানুষকে দমন করা শেখ হাসিনার পক্ষেও সম্ভব হবে না। আমি নিশ্চিত, আমার ধারণা আপনিও নিশ্চিত। সুতরাং প্রত্যাবর্তন হবে। প্রত্যাবর্তন এটা দিবা স্বপ্ন, এই দিবা স্বপ্ন নিয়ে তারা কতদিন টিকে থাকে সেটা দেখি আমরা। ভালো থাকবেন সবাই।